আগের চেয়ে অনেকটা সফল। এই সফলতার পেছনে যার ভূমিকা অনন্য, সেই সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামের কাছেই শুনবো সফলতার গল্প। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, আমরা এখন আছি বিআরটিসির সম্মানিত চেয়ারম্যান তাজুল ইসলাম স্যারের সাথে। এখন তার সফলতার গল্প শুনবো তার কাছ থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, স্যার আপনার কাছে, আপনি দায়িত্ব নেওয়ার আগে বিআরটিসি ব্যাপক লোকসানের অন্ধজালে আবদ্ধ ছিল, বর্তমান প্রেক্ষাপটে যদি একটু আপনি বলতেন। ধন্যবাদ সিএসবি নিউজকে আমাদের বিআরটিসিকে তুলে ধরার জন্য যে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বিআরটিসির পক্ষ থেকে। তো আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, আসলে 2021 সালের 7 ফেব্রুয়ারিতে আমি যোগদান করি। আমি যখন 7 ফেব্রুয়ারিতে যোগদান করি, ঠিক তার পূর্ব মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ প্রিন্ট মিডিয়ায় এটা প্রচার হয়েছিল যে ডুবতে বসেছে বিআরটিসি। সম্ভবত নিউজটি হয়েছিল 4 ফেব্রুয়ারিতে। এই নিউজটি হওয়ার পরে কিন্তু আমি 7 ফেব্রুয়ারিতে যোগদান করি। ওই নিউজটি আমি প্রতিটি লাইন, প্রতিটি শব্দ কেন ডুবতে বসেছে সেটা আমি বোঝার চেষ্টা করেছি, এবং বুঝে আমি যে কাজটি করেছি, আমি তাৎক্ষণিকভাবে যখন আমি যোগদান করব তার পূর্ব মুহূর্তে আমি এজ এ যাত্রী হিসাবে আমি ডিপো ভিজিট করেছি, আমি গাড়ি ভিজিট করেছি। ভিজিট বলা যাবে না, আসলে আমি যাত্রী হিসাবে আমি সেখানে পদচারণা ছিল আমার, যে আমি দেখতে চাচ্ছিলাম যে যাত্রী হিসাবে যে কি কি সমস্যা আসলে কেন ডুবতে যাচ্ছে। তো ডিপোতে আমি কুমিল্লা ডিপোতে আমি গিয়েছিলাম যাত্রী হিসাবে। তারপরে আমি চান্দিনা একটি কাউন্টারে আমি যাই যাত্রী হিসাবে। তারপরে আমি একটি বাসে উঠি যাত্রী হিসাবে। সেগুলো দেখার পরে এবং ওই নিউজটি এবং একটু তথ্যপত্র নিয়ে যেটা আমি দেখলাম যে এখানে অসংখ্য সমস্যা, এবং আমি মোটামুটি 111টি সমস্যা চিহ্নিত করেছিলাম, যে একটি ডিপো থেকে ধরে প্রধান কার্যালয় সহ মিডিয়া, সব মিডিয়া কি কি সমস্যার জালে এখানে আবদ্ধ, কেন ডুবতে বসেছে। 111টি সমস্যা চিহ্নিত করে কিন্তু আমি যোগদান করেছি, এবং 111টি সমস্যা আমি প্রিন্ট করে নিয়ে আসছিলাম যেদিন আমি যোগদান করি এখানে। তারপরের থেকে আমি যেটা আপনি জানতে চেয়েছেন যে অন্ধকার আমি বলবো কিনা আমি জানি না, তবে যে ঘটনাটা ছিল যে এখানে আমি যোগদান করেছি ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে বেতন দিয়েছি অক্টোবর নভেম্বর মাসে, অর্থাৎ 4 মাস ব্যাকে বেতন। কোনো ডিপোতে 4 থেকে 17 মাসের বেতন বকেয়া কারো। 15 সালের ফিক্সেশনে যে হয়েছে, যে 15 সালের সরকার যে পে কমিশন দিয়েছিল, আমরা সবাই বুক করেছি, কিন্তু যে বিআরটিসির অধিকাংশ কর্মচারীদের তাদের ফিক্সেশনটুকু হয়নি। অর্থাৎ তাদের মধ্যে একটা হতাশা, তাদের কোনো সুযোগ সুবিধা বলতে তেমন একটা ছিল না, তাদের বেতন ছিল না, তাদের এমনকি আমি এসে দেখলাম যে বৈশাখী ভাতা 1 বছর আগের বৈশাখী ভাতা বকে। ট্রেনিং এ যারা কাজ করে দেখা গেল তাদের 6 মাস যাবৎ একানাগারে ট্রেনিং এর তাদের বেতন বকে, তাদের বেতন হচ্ছে না। কিন্তু আমার সামনে তখন কিন্তু আপনার এপ্রিল মাস বা মার্চ মাস বা ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি, তখন কিন্তু এপ্রিল মাসে কিন্তু আপনার রোজা, অর্থাৎ ঈদুল ফিতরের বোনাস দিতে হবে, এরপর আমাকে ঈদুল আজহার বোনাস দিতে হবে, পরে এপ্রিল মাসে আমাকে বৈশাখী ভাতা দিতে হবে। যদিও এর আগের বৈশাখী ভাতা, 1 বছর আগের বৈশাখী ভাতা পরিশোধ করা হয় নাই, সেই বৈশাখী ভাতা আমাকে পরিশোধ করতে হবে। তো এই জন্য আপনি যেটা বলতে পারেন যে যেখানে 4 থেকে 17 মাসের বেতন বকেয়া, সেখানে হাহাকার, সিপিএফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, এসব টাকার জন্য যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের মধ্যে হাহাকার, যাদের চিকিৎসার জন্য কোনো এখানে কল্যাণ তহবিলের থেকে কোনো পর্যাপ্ত কোনো টাকা নেই, ডিপোগুলার একটা নৈরাজ্যকর অবস্থা। যেমন আপনি কুমিল্লার ডিপোতে আপনি সেখানে ঢোকা যেত না, হাঁটু সমান পানি, কর্দমা, নোংরা, ময়লা, মানে গন্ধ, মানে অবস্থা। কিন্তু সেই কুমিল্লা ডিপো কিন্তু এখন কিন্তু একটি অত্যাধুনিক স্মার্ট ডিপোতে পরিণত হয়েছে। তো সুতরাং এই শুধু কুমিল্লা ডিপোর বর্ণনা দিলাম এই কারণে যে একটা বললাম আমি, কিন্তু প্রতিটা ডিপোতে এবং নিরাপত্তা ব্যবস্থা বলতে ছিল না, কোন ডিপোতে কোনো একটা সুরক্ষিত গেট ছিল না, মানে বিশাল একটা অব্যবস্থাপনার মধ্যে কিন্তু আমি যোগদান করলাম। তো এই সমস্যাগুলো যেহেতু আমার একটা ছিল যে সমস্যাগুলো যেহেতু চিহ্নিত করতে পেরেছি, সমাধানগুলো করব এবং করা যাবে। তো একটা ছিল যে আসলে করাটা তো মহা দুরূহ ব্যাপার, যেহেতু ফিনান্সিয়াল ব্যাপার, সরকার থেকে কিন্তু এখানে কোনো টাকা বিশেষ ক্ষেত্র ছাড়া দেয় না বা বিশেষ ক্ষেত্র ছাড়া আসে না।
আর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা ছিল যে কর্পোরেশনগুলো নিজের পায়ে দাঁড়াতে হবে এবং কর্পোরেশনগুলো নিজে যেন স্বাবলম্বী হয় সেভাবে কাজ করতে হবে। আমি সেটাই আমার মাথায় ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাকে অনুসরণ করতে হবে এবং আমি এটাকে একসময় স্বাবলম্বী করব। যে ধন্যবাদ স্যার। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে স্যার, আপনি দায়িত্ব পালনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা এখনো আছে? হ্যাঁ, চ্যালেঞ্জগুলো হলো যে আপনার এখনো আছে। আর যে প্রথম যে চ্যালেঞ্জগুলো ছিল দেখেন এখানে আমার যে অপারেটর, আমার যে চালক, সে অনেক চালক তার ড্রাইভিং সিটে বসে না, তাদেরকে আমার ড্রাইভিং সিটে আনা, তাদেরকে দিয়ে গাড়ি পরিচালনা করা, এটা ছিল আমার একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমরা অনেকটাই ওভারকাম করেছি, প্রায় 90% ওভারকাম করেছি। এখনো কিছু চালক আছেন আসলে তারা গাড়ি চালাতেই পারতো না, তাদেরকে এখন কিন্তু আমরা 100% কিন্তু আমরা গাড়ি চালানোয় বাধ্য করতেছি আমরা, যে তাদের কাজ করে খেতে হবে। কর্পোরেশন এখানে বসে বসে খাওয়ার কারো কোনো সুযোগ নাই, যেটা 2021 সালের পূর্বে ছিল। এটা একটা চ্যালেঞ্জটা অনেকটাই আমরা ওভারকাম করেছি, 90-95 করতে পারেন। আর সামান্য কিছু আছে, এটা আমার বদ্ধপরিকর। এখানে যেটা আমার ছিল যে মেনটেনেন্স, যেটা গাড়ি রক্ষণাবেক্ষণের একটা ভয়াবহ খারাপ অবস্থা ছিল, সেখানে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার এই যে অদক্ষ লোকগুলা যে ভরপুর ছিল আপনার কারিগরদের, এখন তাদেরকে দক্ষ করে আমি আবার আমার এখানে তাদেরকে দিয়ে কাজ করানো। যেখানে ঘটনাটা ছিল যে বাইরের লোক এসে আপনার ডেন্ট, পেইন্ট, এসি সব কাজ করে দিয়ে যেত, আর আমার লোকজন বসে বসে খেত। তো এটা আমার বিরাট চ্যালেঞ্জ ছিল যে আমি বাইরের লোক নেব না, আমি বাইরের লোক আসবে না, আমি আমার লোককে শতভাগ কাজে লাগিয়ে আমি আমার এগুলা। তো এইটাও আমরা মোটামুটি এখন আমাদের টেকনিশিয়ানদের লেভেল এখন এমন মানে গেছে, এখন আপনারা জানলে খুশি হবেন, আমি কোনো বাইরে থেকে আমি টেকনিশিয়ান আনতে হচ্ছে না। আমার এখন